2018 সালে ওডিশার বোলাঙ্গীর জেলার অন্তর্গত পাটনগড় এলাকায় সাহু পরিবার বাস কর। এই পরিবারের প্রধান ছিলেন রবীন্দ্র কুমার সাহু। তার স্ত্রী সংযুক্তা সাহু, 2 সন্তান এবং বৃদ্ধা মা জেমামনি সাহুকে নিয়েছিল এই পরিবার। রবীন্দ্র কুমার সাহু পাটনগড়ে অবস্থিত জওহরলাল নেহরু কলেজের অধ্যাপক ছিলেন, আর তার স্ত্রী সংযুক্তা সাহু জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাদের ছেলে সৌম্য শেখর বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন, আর মেয়ে কাজাখস্তানে পড়াশোনা করছিলেন। তবে সেই সময় ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করার জন্য মেয়েটিও বাড়িতে এসেছিল। 2018 সালের 18 ফেব্রুয়ারি সৌম্য শেখরের বিয়ে হয়েছিল সোনপুর এলাকার রিমার সঙ্গে। বিয়ের 5 দিন পর, অর্থাৎ 23 ফেব্রুয়ারি, তার বোন কাজাখস্তানে ফিরে যাচ্ছিলেন। তাকে দিল্লি বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাবা রবীন্দ্র কুমার সাহু তার সঙ্গে গিয়েছিলেন। সেই দিন তার মা সংযুক্তা সাহু কলেজে ছিলেন, ফলে বাড়িতে ছিলেন সৌম্য শেখর, তার স্ত্রী রিমা এবং তার বৃদ্ধা ঠাকুমা জেমামনি সাহু। বেলা প্রায় 12:30টার সময় সৌম্য এবং রিমা রান্নাঘরে কথা বলছিলেন। তারা গ্রিলড বেগুন এবং ডাল রান্নার পরিকল্পনা করছিলেন। সেই সময় হঠাৎ করেই সৌম্য দেখতে পান তাদের বাড়ির গেটে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। তার হাতে সৌম্যের নামে একটি পার্সেল ছিল। পার্সেলের ওপর একটি পুরনো স্টিকারে লেখা ছিল, এটি এস.কে. সিনহা নামে একজন রায়পুর থেকে পাঠিয়েছেন। রায়পুর পাটনগড় থেকে প্রায় 230 কিলোমিটার দূরে। পার্সেলটি সবুজ কাগজে মোড়ানো ছিল এবং সেখান থেকে সাদা রঙের একটি দড়ি বেরিয়েছিল। সৌম্য বলেছিলেন এটা হয়তো বিয়ের উপহার হতে পারে, তবে তিনি রায়পুরে কাউকে চেনেন না। কথা বলতে বলতেই তিনি পার্সেলটি খুলতে শুরু করেন, কিন্তু যখনই তিনি দড়িটি টানেন তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এত জোরালো ছিল যে রান্নাঘরের ছাদ এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়। 3 জন গুরুতর আহত হন এবং তাদের দেহ থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। ঠাকুমা জেমামনি সাহু আগুনের শিখায় পড়ে যান। সৌম্য শেখর মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তিনি চিৎকার করে বলেন, আমাকে বাঁচাও, আমি মারা যাচ্ছি। এটি ছিল তার শেষ কথা। রিমার মুখ এবং হাত পুড়ে গিয়েছিল। সে খুব কষ্টে বেডরুমে গিয়ে ফোনে সাহায্য চাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। প্রতিবেশীরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভেবে ঘটনাস্থলে ছুটে আসে। পরে 3 জনকে হাসপাতালে নেওয়া হয়, তবে সৌম্য এবং জেমামনি সাহু পথেই মারা যান। রিমাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং জানতে পারে এটি কোনো গ্যাস বিস্ফোরণ নয়। পরে বোমা স্কোয়াডকে ডাকা হয়। তারা নিশ্চিত হয় যে এটি বোমা বিস্ফোরণ, কিন্তু পুলিশ বুঝতে পারছিল না কিভাবে এই বাড়িতে বোমাটি এলো। 1 সপ্তাহ পর রিমা কিছুটা সুস্থ হলে পুলিশ তার কাছ থেকে জানতে পারে 23 ফেব্রুয়ারি দুপুরবেলায় একটি স্কাই কিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলটি এসেছে। পুলিশ তদন্ত শুরু করে এবং রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে থাকে। পুলিশ কুরিয়ার অফিসে পৌঁছে সেই ব্যক্তির সন্ধান শুরু করল যে পার্সেলটি ডেলিভারি করেছিল। একই সঙ্গে তারা খুঁজে বের করার চেষ্টা করছিল পার্সেলটি কে পাঠিয়েছিল। তদন্তের সময় জানা যায় সেটি এস.কে. সিনহা নামে এক ব্যক্তি রায়পুর থেকে পাঠিয়েছিলেন। কিন্তু পুলিশ যখন আরও অনুসন্ধান চালাল তখন দেখা গেল নাম এবং ঠিকানা দুটোই ভুয়া। এখানেই একটি ছোট ভুল করে পুলিশ মিডিয়ার কাছে এই কেসের তথ্য শেয়ার করার সময় পুলিশ ভুল করে বলে ফেলে পার্সেলটি এস.কে. সিনহার বদলে আর.কে. শর্মা নামে একজন পাঠিয়েছিলেন। তবে এই ভুলই পরে কেসটি সমাধান করার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। আসলে আর.কে. শর্মা নামটি ছিল প্রকৃত অপরাধীর। মিডিয়ার মাধ্যমে এই ভুল নাম দ্রুত সারা ওডিশায় ছড়িয়ে পড়ে, কিন্তু পুলিশ প্রথমে এটি গুরুত্ব দেয়নি এবং তারা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছিল। পুলিশ যখন সেই স্কাই কিং কুরিয়ার অফিসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার চেষ্টা করল তখন দেখা গেল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। এরপর পুলিশ শেখর সাহুর বন্ধু, পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে শুরু করল। শেখরের বাবা মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি কাউকে সন্দেহ করেন বা কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা আছে কিনা। তার মা সংযুক্তা সাহু জানান তাদের কারো সঙ্গে এমন শত্রুতা নেই যে কেউ তাদের মেরে ফেলতে চাইবে। তবে তিনি উল্লেখ করেন তার কলেজের একজন ইংরেজি প্রফেসর পুঞ্জিলাল মহরের সঙ্গে তার একটু বচসা হয়েছিল। পুঞ্জিলাল মহর আগে ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, কিন্তু 5 মাস আগে তাকে সরিয়ে সংযুক্তা সাহুকে প্রিন্সিপাল করা হয়েছিল। সংযুক্তার মতে এটি তুচ্ছ একটি বিষয় ছিল, কিন্তু পুলিশের জন্য এটি তুচ্ছ ছিল না। তাই তারা পুঞ্জিলালকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। জিজ্ঞাসাবাদের সময় পুঞ্জিলালের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ জানতে পারে বিয়ের কিছু মাস আগে শিখর রিমার সঙ্গে ফোনে কথা বলছিলেন। সে সময় শিখরের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর অপর প্রান্ত থেকে একজন অজ্ঞাত ব্যক্তি শিখরকে হুমকি দিয়ে বলে, তুমি রিমার সঙ্গে বিয়ে করো না, এটা করলে তোমার জন্য ভালো হবে না। শিখর এই কথা রিমাকে জানিয়েছিলেন,
তবে রিমাও জানতেন না কে এই কলটি করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা বিষয়টি ভুলে যা, কিন্তু পুলিশ এই তথ্যকে গুরুত্ব দিয়ে সেই ফোন নম্বর ট্রেস করে। পুলিশ সেই ব্যক্তিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় সেই ব্যক্তি রিমাকে একতরফা ভালোবাসত এবং শিখরকে হুমকি দিয়েছিল। তবে তার দাবি সে কখনো বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেনি বা কাউকে খুন করার সাহসও রাখে না। পুলিশ তার কথায় বিশ্বাস করেনি এবং তাকে কঠোরভাবে জেরা করতে থাকে। পরে তার পলিগ্রাফ টেস্ট করানো হয় এবং প্রমাণ হয় সে সত্যি বলছে। ফলে তাকে মুক্তি দেওয়া হয়। তদন্তের প্রায় ৩ সপ্তাহ পরও পুলিশের কাছে কোনো গুরুত্বপূর্ণ সূত্র আসেনি। প্রায় ১০০ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলার পরও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এর ফলে ওডিশা সরকার কেসটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন সবাইকে পুনরায় জিজ্ঞাসাবাদ করে। কুরিয়ার অফিসের আশেপাশের ২৫০টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, কিন্তু কোনো উল্লেখযোগ্য তথ্য মেলে না। ৪ এপ্রিল ২০১৮-তে বোলাঙ্গীর পুলিশ একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, পার্সেল এস.কে. সিনহা নামে পাঠানো হয়েছিল, আর কে শর্মা নয়। রায়পুর থেকে এই প্রজেক্টে ২ জন নয় ৩ জন লোক জড়িত ছিল। এই বিস্ফোরণের কারণ সৌম্য শেখরের বিশ্বাসঘাতকতা, যা জীবন এবং কোটি টাকা নিয়ে গেছে। এই চিঠি পড়ে বোলাঙ্গীর পুলিশ সেটি ক্রাইম ব্রাঞ্চের প্রধান অরুণ ভৌত্রার কাছে পাঠা। চিঠি পড়ার পর অরুণ ভৌত্রা নিশ্চিত হন এই চিঠি যে লিখেছে সেই পার্সেলও পাঠিয়েছিল। পুলিশ পড়ে চিঠিটি ফরেনসিক ল্যাবে পাঠা। তবে চিঠিটি অনেক হাত বদল করে পৌঁছেছিল, তাই ফরেনসিক পরীক্ষায় কোনো গুরুত্বপূর্ণ ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। পরে পুলিশ সেই চিঠি শেখরের পরিবারের সদস্যদের দেখা। প্রথমে তারা কিছু চিনতে না পারলেও পরে শেখরের মা সংযুক্তা সাহু চিঠিটি বারবার পড়ছিলেন এবং একটি শব্দ তার দৃষ্টি আকর্ষণ করল। এর ফলে তিনি পুঞ্জিলাল মহরের ওপর সন্দেহ প্রকাশ করলেন। যদিও আগে প্রমাণের অভাবে পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল, এবার তার নামে নতুন করে তদন্ত শুরু হল। কারণ চিঠিতে আন্ডারটেকিং এ প্রজেক্ট শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা সংযুক্তা সাহুর মতে পুঞ্জিলাল প্রায় কমপ্লিটিং এ প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে। এই নতুন তথ্যের ভিত্তিতে পুঞ্জিলালকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং এবার তার কাছ থেকে করা জেরা করা হয়। পুঞ্জিলাল পুলিশের কঠোরতার সামনে ভেঙে পড়ে এবং এমন একটি কাহিনী শোনায় যা সবাইকে হতবাক করে দেয়। পুঞ্জিলালের গল্প অনুযায়ী ২০০৯ সালে যখন তিনি জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল হন, তখন সংযুক্তা সাহু ওই কলেজে কর্মরত ছিলেন না। কিন্তু ২০১৪ সালে সংযুক্তার বদলি ওই কলেজে হয় এবং তখন থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয়। পুঞ্জিলাল জানতেন যে সংযুক্তা তার চেয়ে সিনিয়র এবং নিয়ম অনুযায়ী প্রিন্সিপালের পদ তারই প্রাপ্য। কিন্তু পুঞ্জিলাল তার পদ ছাড়তে রাজি ছিলেন না, যার ফলে তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে। ২০১৭ সালে সংযুক্তাকে প্রিন্সিপাল নিয়োগ করা হলে পুঞ্জিলাল বাধ্য হয়ে পদ ত্যাগ করে। এই ঘটনায় পুঞ্জিলালের মনে প্রতিশোধস্পৃহা জন্ম নেয়। পুঞ্জিলাল মনে করতেন তার পদ হারানোর জন্য দায়ী সংযুক্তা সাহু এবং তার পরিবার। তাই তিনি এমন একটি পরিকল্পনা তৈরি করেন যাতে তার ওপর কোনো সন্দেহ না আসে। ঘৃণা এবং লোভে অন্ধ হয়ে তিনি সংযুক্তার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। পুঞ্জিলাল পুলিশকে জানায় যে তিনি পার্সেল বোমা নিজেই বানিয়েছিলেন। বিভিন্ন চলচ্চিত্র এবং ভিডিও দেখে বোমা তৈরির পদ্ধতি শিখেছিলেন। তার ল্যাপটপ থেকে পার্সেল বোমা তৈরির বেশ কিছু ভিডিও এবং ডকুমেন্ট পাওয়া যায়। কলেজের ল্যাব থেকে কিছু রাসায়নিক চুরি করেন এবং বাজার থেকে কিছু বিস্ফোরক সামগ্রী কিনে বোমা তৈরি করে। সব কিছু প্রস্তুত হওয়ার পর তিনি বোমা পাঠানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই সংযুক্তা তাকে তার ছেলে শেখরের বিয়ের কার্ড দেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি পার্সেলটি বিয়ের উপহার হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি পুঞ্জিলাল প্রতিদিনের মতো কলেজে গিয়ে ক্লাস নেন। ক্লাস শেষে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন এবং তার ফোন বাড়িতে রেখে যান যাতে তার অবস্থান ট্রেস না করা যায়। পার্সেল নিয়ে তিনি রেল স্টেশনে যান এবং কোনো টিকিট না নিয়ে ট্রেনে ওঠেন, কারণ তিনি জানতেন টিকিট কেটে ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা আছে। রায়পুর পৌঁছে তিনি মুখ ঢেকে অটো নেন এবং একটি কুরিয়ার অফিসে পৌঁছান। কিন্তু প্রথম কুরিয়ার অফিসে পার্সেলের ভেতর কি আছে জিজ্ঞেস করায় তিনি সেটি না পাঠিয়ে সেখান থেকে চলে যান। এরপর তিনি আরেকটি অটো নেন এবং স্কাই কিং কুরিয়ার অফিসে যান। স্কাই কিং অফিসে পৌঁছে তিনি দেখেন সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তাই নির্ভয়ে তিনি মুখ থেকে কাপড় সরিয়ে পার্সেল জমা দেন। তিনি জানান পার্সেলে মিষ্টি আছে, যা বিশ্বাস করে অফিস কর্মীরা সেটি এস.কে. সিনহা নামে বুক করে পাঠিয়ে দেয়। পার্সেল পাঠানোর পর তিনি তৎক্ষণাৎ একটি ট্রেনে ওঠেন এবং বাড়ি ফিরে আসেন। এই পুরো সময়ে তিনি এমনভাবে কাজ করেন যাতে তার ওপর কোনো সন্দেহ না আসে। পুঞ্জিলাল তার অপরাধ স্বীকার করার পর পুলিশ তার ল্যাপটপ, বাড়ি এবং অন্যান্য প্রমাণাদি জব্দ করে। তদন্তে দেখা যায় তার মনের গভীর ঘৃণা এবং ক্ষমতার লোভই তাকে এই ভয়ঙ্কর অপরাধে প্ররোচিত করেছিল।
পরের দিনও পুঞ্জিলাল মেহরের জন্য স্বাভাবিক ছিল, যেন কিছুই ঘটেনি। তিনি কলেজে যেতে থাকেন এবং যাতে কারো সন্দেহ না হয়, সেজন্য তিনি শেখর সাহুর বিয়েতে গিয়ে তাদের দীর্ঘ জীবনের শুভেচ্ছাও জানা। এদিকে পার্সেলটি 20 ফেব্রুয়ারি 2018 তারিখে শেখর সাহুর বাড়িতে পৌঁছেছিল। কিন্তু সেদিন তাদের বাড়িতে রিসেপশনের অনুষ্ঠান ছিল, তাই পার্সেলটি ফেরত চলে যা। এর ঠিক 3 দিন পর 23 ফেব্রুয়ারি 2018 তারিখে যখন রিমা রান্নাঘরে রান্না করছিলেন, সেই সময় পার্সেলটি আবার ডেলিভার করা হয়। এই পার্সেল থেকেই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুঞ্জিলাল মেহর শেখর সাহুর শেষকৃত্যে উপস্থিত হন। তার এমন আচরণে কারও সন্দেহ হয়নি। কিন্তু পরে পুলিশি তদন্তে তার অপরাধ প্রমাণিত হয়। পুঞ্জিলালের অপরাধ প্রমাণ করার জন্য অনেক প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল কুরিয়ার বিলের সেই স্লিপ যা শেখরের বাড়িতে পাঠানো হয়েছিল, পুলিশের কাছে পাঠানো সেই চিঠি, পুঞ্জিলালের দেওয়া স্বীকারোক্তি এবং উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে 24 এপ্রিল 2018 ওডিশা ক্রাইম ব্রাঞ্চ পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আদালতে জমা দেয়। আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন এবং পুঞ্জিলাল মেহর এখনও জেলে রয়েছেন। শেখর সাহুর মৃত্যুর পর রিমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন শেখরের বাবা মায়ের সঙ্গেই বসবাস করছেন। এই ঘটনা থেকে বলা যেতে পারে যে প্রতিশোধ কখনো সমস্যার সমাধান হতে পারে না, এটি শুধুমাত্র আরও বড় বিপর্যয়ের কারণ হয়। নৈতিকতা ও সহিষ্ণুতা বজায় রেখে সকল প্রতিকূলতার মোকাবিলা করাই প্রকৃত সাহসিকতা। এই ঘটনাটি আমাদের শেখায় যে ক্ষমার পরিবর্তে প্রতিহিংসার পথ বেছে নেওয়া কেবল নিজের জীবনকেই ধ্বংস করে না, বরং অন্য নিরীহ জীবনকেও বিপন্ন করে। নৈতিকতা, সংযম এবং সহানুভূতি সমাজকে এগিয়ে নিয়ে যা। বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের বলার উদ্দেশ্য কারো মন খারাপ করা নয় বা কাউকে দোষারোপ করা নয়, বরং আপনাদের সচেতন এবং সজাগ করা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করাই আমাদের লক্ষ্য। এই ঘটনার উপর আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।